গুড মর্নিং বয়েজ, ওয়েলকাম টু কেজিসি। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা সেই 5 নাম্বারের জন্য ছুটাছুটি করব। আর 5 নাম্বারটা আমাদের এর আগের দিনের চ্যাপ্টার যেটা এসছে সেখান থেকেই থাকবে। তো কিভাবে থাকবে আমরা একটু সিম্পলভাবে দেখি। পাটিগণিতের আমাদের যে কোশ্চেন আছে তার মধ্যে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে প্রচুর, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমাদের যে 3টে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যে অংশীদারি কারবারও একটা চ্যাপ্টার, যেটা আমরা আগের দিন স্টার্ট করেছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তোমরা যদি নতুন এসে থাকো এই ক্লাসে তো আগের দিনের ক্লাস দেখো, কনসেপ্ট ক্লিয়ার হবে। আরও ক্লিয়ার করতে চাইলে এ ক্লাসেও থাকো, এ ক্লাসেও আমরা কনসেপ্ট ক্লিয়ার করব খুবই। তো চলো দেখা যাক পার্টনারশিপটা কি। আবার প্রথম দিকে একটু কনসেপ্টটা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ এখন আমাদের রিভিশন করার টাইম, প্র্যাকটিস করার টাইম। তো যত বেশি প্র্যাকটিস তত সাফল্যের দিকে, মানে 5 নাম্বারের দিকে। আমরা অ্যাকচুয়ালি পড়ছি পার্টনারশিপ বিজনেস সম্বন্ধে। যদি আমি অংশীদারি সম্বন্ধে পড়ি বা অংশীদার সম্বন্ধে পড়ি বা পার্টনারশিপ পড়ি, তখন আমাদের পার্টনারশিপ ব্যাপারটা বা কথাটাই এসছে আমাদের পার্টনার থেকে। তো পার্টনার আমরা দুভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে আমাদের লাইফ পার্টনার, যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যার সাথে সারা জীবন কাটাও, সেই পার্টনার। আর একটা হচ্ছে প্রফেশনাল কাজের সময় যে পার্টনার বা সঙ্গী আমাদের সাথে কাজে নিযুক্ত হয় তারা। তাহলে আমরা প্রফেশনালি আলোচনা করব। পার্টনারশিপ বিজনেস যেহেতু বলেছি তাই আমরা এখানে প্রফেশনাল পার্টনার। পার্টনার কিন্তু এখানে দু প্রকার হবে। এক নম্বর হবে অ্যাক্টিভ পার্টনার, আর অপর এক পার্টনার হবে যে প্যাসিভ পার্টনার। ওকে, অ্যাক্টিভ পার্টনার আর প্যাসিভ পার্টনার কি এটা তো আগের দিন বলা হয়নি। আরে সব কিছুই বলা হয়েছে, শুধু ইংলিশ টার্মিনোলজি ইউজ করছি। অ্যাক্টিভ পার্টনার মানেই হচ্ছে যে পার্টনার এ কি করবে, কিছু ব্যবসা শুরু করলে অর্থ প্রদান করবে প্লাস শ্রম প্রদান করবে। ওকে, এরা হচ্ছে অ্যাক্টিভ, ব্যবসার সাথে যুক্ত থাকবে। আর প্যাসিভ পার্টনার সেই পার্টনারগুলো যারা হচ্ছে শুধুমাত্র একবার হচ্ছে মানি, ব্রাইটার দেন সানলাইট সুইটার দেন হানি। ওকে, তো সেই অর্থ প্রদান করেই এরা, এদের অন্য আরও কাজ আছে সেই কাজে নিযুক্ত হবে বা অন্যান্য জায়গায় আবার পার্টনারশিপ খুঁজবে। তো এদের অন্য কাজে এরা ব্যস্ত থাকবে, কিন্তু এরা কি করবে, বিজনেসে অর্থ প্রদান করে এরা এদের ঘরে বসে থাকবে বা অন্য কাজে থাকবে, যা হোক করবে, কিন্তু অ্যাক্টিভ থাকবে না তোমাদের বিজনেসের সাথে। তো এই রকম পার্টনারকে বলা হচ্ছে প্যাসিভ পার্টনার। অ্যাক্টিভ পার্টনার এবং প্যাসিভ পার্টনার। তো যারা অ্যাক্টিভ থাকবে তাদের জন্য নিশ্চয়ই টাকার পরিমাণ কিছুটা হলেও পরিবর্তন হবে। অ্যাক্টিভ পার্টনার এবং প্যাসিভ পার্টনার কিভাবে পরিবর্তন হবে, কেন পরিবর্তন হবে, কি অনুপাতে পরিবর্তন হবে, সেটাই আমাদের পার্টনারশিপ বিজনেসের অংশ। আমরা আগের দিন কি পড়েছিলাম, প্রফিট। প্রফিট বা লাভ এটা সমান কি হচ্ছে, প্রফিট বা লাভ সমান হচ্ছে একটা হচ্ছে আমরা যেটাকে ইনভেস্ট করি, অর্থ বিনিয়োগ, প্লাস এর সাথে, প্লাস নয় এর সাথে ইনটু টাইম। ওকে, প্রফিট মানে কি হচ্ছে লাভ, আমাদের যে লাভ হচ্ছে সেই লাভটা ভাগ করা হয়। ডিস্ট্রিবিউশন কিভাবে করা হয়, প্রথমত আমি যে নিয়োগ করেছি, বিনিয়োগ, তার সাথে সময়ের গুণ করে, এরপর যে অনুপাত আসবে, এদের গুণফলের ফলে যে অনুপাত আসবে সেই অনুপাত অনুযায়ী আমরা প্রফিটকে ডিস্ট্রিবিউশন করেছি বা ভাগ করেছি। আচ্ছা চলো এখানে দেখো তিনটে আমাদের আছে, একটা হচ্ছে প্রফিট, একটা হচ্ছে ইনভেস্ট, আর একটা হচ্ছে টাইম। এগুলো কিন্তু ফিক্সড নয়, এগুলো ভ্যারিয়েবল টাইপের। প্রফিট চেঞ্জ হতে পারে, ইনভেস্ট চেঞ্জ হতে পারে, টাইম কারো কারো ক্ষেত্রেই চেঞ্জ হতে পারে। তো চলো সেই সম্বন্ধে একটু আলোচনা করি। যখন আমরা প্রফিটকে সেম রাখবো, তিনটা লিখছি, তিনটা মনে রাখবে,
প্রফিট সেম মানে পি যদি সেম হয় তাহলে ইনভেস্টমেন্ট ইনটু টাইম এটা কি হবে কনস্ট্যান্ট। ওকে, তো ইনভেস্টমেন্টের সঙ্গে টাইমের ব্যস্ত সম্পর্ক হবে। বেসিক আইডিয়া আমি দিচ্ছি, এখন লিখে তারপরে আমি বোঝাবো সব কিছু, অল থিংস। নাম্বার 2, যদি ইনভেস্ট সেম থাকে তো প্রফিট প্রপোর্শনাল টু টাইম। নাম্বার 3, যদি টাইম সেম থাকে তাহলে প্রফিট প্রপোর্শনাল টু ইনভেস্টমেন্ট। এর অর্থ কি, এই দিক থেকে শুরু করি। যদি লাভ, আচ্ছা এটা বাদ দাও, এইদিকে এসো। প্রফিট সেম যদি থাকে, প্রফিট যদি সেম থাকে, ধরো লাভ সেম আছে, তোমারও 100 টাকা লাভ হয়েছে, আমার জন্য 100 টাকা লাভ হয়েছে, তো আমার ইনভেস্টমেন্টের সাথে টাইমের কেমন সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। তার মানে ইনভেস্ট আমি যদি বেশি করি আমাকে কম সময়ের জন্য টাকাটা ফেলে রাখতে হবে, আর ইনভেস্ট যদি আমি কম করি তাহলে বেশি সময়ের জন্য টাকাটা ফেলে রাখতে হবে। ধরো তোমারও 100 টাকা হয়েছে, একটা প্রফিট হয়েছে, আমারও 100 টাকা প্রফিট হয়েছে। ধরো আমরা 12 মাস ধরে টাকা রেখেছি, আমরা যদি 12 মাস ধরে টাকা রাখি তাহলে তুমি যদি 1000 টাকা রাখো আর আমি যদি 10,000 টাকা রাখি, আমাকে কি 12 মাস রাখতে হবে? তোমার কি মনে হয় 12 মাস কি রাখতে হবে? অবশ্যই হবে না। কারণ কি, ইনভেস্ট আমি বেশি করেছি, সময় আমার কম লাগবে। আবার ধরো আমার 10,000 টাকার লাভ হয়েছে, তোমারও 10,000 টাকা লাভ হয়েছে, তো আমি 10,000 টাকা লাভের জন্য যখন আমি ইনভেস্ট করতে গেছি, সেই ইনভেস্টমেন্ট বা টাকা আমি ধরো 5,000 টাকা দিয়েছি, আর তুমি ধরো 15,000 টাকা দিয়েছো সেই ব্যবসায় লাগানোর সময়, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যে ধরো বেশি টাকা দিয়েছো, কম টাইমের জন্য তোমার রাখলেই তোমার প্রফিটটা সেম আমরা পেয়ে যাব। আর আমার ক্ষেত্রে কি হবে, যখন আমি ইনভেস্টমেন্ট কম করেছি তার মানে আমাকে বেশি টাইম ধরে রাখতে হবে। ঠিক আছে, এই দিকে যদি ইনভেস্টমেন্ট সেম থাকে মানে বিনিয়োগ যদি সেম থাকে, ধরো আমি একটা ব্যবসায় আমিও 1,000 দিয়েছি, তুমিও 1,000 টাকা দিয়েছো, তখন প্রফিট টাইমের সাথে সাথে চেঞ্জ হবে। একইভাবে আমি যদি বেশি সময় ধরে রাখি, মানে ধরো আমি 1,000 টাকা দিয়েছি, আমি 6 মাসের জন্য রাখলাম, তাহলে আমার যেটা ইনকাম হবে বা আমার যেটা প্রফিট হবে, তুমি যদি 12 মাসের জন্য ওই টাকাটা রাখো তাহলে তোমার প্রফিট কি আমার থেকে অবশ্যই বেশি হবে, কারণ তুমি বেশি সময়ের জন্য বিনিয়োগ করেছো। তো এটাই বলা হচ্ছে, যদি ইনভেস্টমেন্ট সেম থাকে, ধরো আমিও 10,000 তুমিও 10,000 টাকা বিনিয়োগ করলে, যেটা হচ্ছে লাভ হলো, সেই লাভটা 10,000 টাকা আমি 6 মাসের জন্য রেখেছি, তুমি 12 মাসের জন্য রেখেছো, তাহলে কি হবে, তোমার ক্ষেত্রে টাইম যেহেতু তুমি বাড়িয়ে দিয়েছো, বেশি টাইমের জন্য রেখেছো, তো প্রফিট তোমার বেশি হবে। আমি কম টাইমের জন্য রেখেছি, প্রফিট আমার কম হবে। ওকে, আচ্ছা যদি টাইম সেম থাকে, ধরো তুমিও টাকা রেখেছো, আমিও টাকা রেখেছি 1 বছরের জন্য, আমি 1,000 টাকা রেখেছি, তুমি 100 টাকা রেখেছো, তো আমার প্রফিটটা তোমার থেকে অবশ্যই ইনকাম কি হবে, প্রফিট যখন ইনভেস্টমেন্ট যদি আমি বেশি রাখি, আমি ধরো 1,000 রেখেছি ইনভেস্টমেন্ট, তখন প্রফিট আমার অবশ্যই বেশি হবে। আমি 1,000 টাকা কত দিনের জন্য রেখেছি, 1 বছরের জন্য, কারণ টাইম সেম। তুমিও কি রেখেছো, 1 বছরের জন্য রেখেছো, কিন্তু তুমি 1,000 রাখোনি, তুমি 100 টাকা রেখেছো, তো 100 টাকা 1 বছরের জন্য 1 বছর ধরে চালিয়েছে একটা ব্যবসায়, আর আমি 1,000 টাকা ওই ব্যবসায় 1 বছর ধরে চালিয়েছি। তুমি বলো কার প্রফিটটা বেশি, আমার না তোমার? বেসিক আইডিয়া ইউজ করবে তোমরা।
তো আমার অবশ্যই আমি যেহেতু বেশি বিনিয়োগ করেছি, ইনভেস্ট আমি বেশি করেছি, প্রফিট আমার বেশি হবে। কখন? যখন টাইম সেম থাকবে। তিনটা আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করব। একসাথে তুমি যদি তিনটে আলোচনা করতে যাও প্রবলেম হবেই। তো ওই জন্য প্রথমে প্রফিট সেম রেখে একটু চিন্তা ভাবনা করে দেখবে কি হচ্ছে, তারপর ইনভেস্টমেন্ট সেম রাখবে, তারপর চিন্তা ভাবনা করবে, তারপর আলাদাভাবে টাইম সেম রেখে চিন্তা ভাবনা করে দেখবে। ওকে, চলো এরপর আমরা মেন যে ফর্মুলাটা পেয়েছি সেটা হচ্ছে প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এই অনুযায়ী আমরা অনেক অঙ্কই করেছি, আজকেও আমরা করব। প্রয়োগে প্রথমে 5-এর দাগের প্রয়োগটা আমরা একটু দেখার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা স্টার্ট করব আজকে। 5-এ বলা হয়েছে 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500, 27,300, 15,600 টাকা মূলধন নিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার 1 বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। আচ্ছা দেখো, 43200 এই টাকাটার 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করেছেন। এই টাকাটার 2/3 অংশ, এর 2/3 কোনো জিনিস এর যখন বলবে তখন সেটা গুণ হবে। 5/2/3, 5/2/3 মানে কি? এরটা তুলো, এখানে গুণিত চিহ্ন বোস করাও, এই তো সিম্পল ব্যাপার। তো এই টাকার 2/3 অংশ মানে এটা 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 4 12, 3 4 12, 28,800 টাকা। 28,800 টাকা কি করেছে? তারা সমান ভাগে 3 জনে ভাগ করে নিয়েছে। তো 3 ভাগে যদি 28,800-কে ভাঙি কত পাবো? 3 9 27, 18, 3 4 18, 9,600, 9,600। তো 9,600 করে 3 ভাগে ভাগ করে নিয়েছে। দেখো 43,200-কে যদি 3টি ভাগে ভাঙা যায় তো তার মধ্যে 2/3 অংশ 28,800, পড়ে থাকে কত? 1 অংশ পড়ে থাকে। মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ এইটা যদি হয় তাহলে পড়ে থাকবে কত? 1 ভাগ। 1 ভাগ মানে 14,400, তাই তো? 14,400 বুঝতে পারোনি কি? আবার বুঝাচ্ছি, এটা মুছে দাও। একটু যদি ব্রেন ক্লিয়ার থাকে বুঝতে পারবে, আর এখন যেটা বুঝাচ্ছি তারা একদম ডাল ব্রেন হলেও তারা বুঝতে পারবে। চলো, এই টাকাটা আমাদের ছিল, তার 2/3 অংশ মানে 28,800 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছি। তাহলে তোমার কাছে পড়ে কত থাকবে? এখন দেখো, 43200 মাইনাস 28,800। এই টাকাটা তোমার কাছে এখন 8 4 12, 8 একে 9, 10 11 12, 3 একে 4। দেখো 14,400 টাকা আমার কাছে এখন কি পড়ে থাকবে এখনো। এটা সমান 3 ভাগে ভাগ করে দেওয়ার পর, 2/3 অংশ ভাগ করার পর এই টাকাটা আমাদের কাছে পড়ে থাকবে। চলো এরপরে কি বলা হয়েছে? আচ্ছা 3 জন ব্যক্তি এই যে টাকাটা, এই টাকাটা তাদের মূলধন বিনিয়োগ যেমন করেছেন সেই অনুপাতে এদের কাছে ভাগ হবে। চলো মূলধন কেমন বিনিয়োগ করেছেন দেখি। প্রথম ব্যক্তি বিনিয়োগ করেছেন 19,500 টাকা, অপর এক ব্যক্তি বিনিয়োগ করেছেন 27,300 টাকা। ঠিক আছে, অনুপাতে যেহেতু এরা সারা বছর ছিল তাই এর গুণিত 12, উভয় পক্ষকেই কেটে দিয়েছি 12 করে। ওকে, তো 15,600 টাকা তৃতীয় ব্যক্তি, 15,600 টাকা তৃতীয় ব্যক্তি একসাথে ব্যবসা শুরু করেছিলেন। তো এর এটা যদি আমি কাটি, 3 5 15, 3 2 6, 91, 3 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3 5 15, 13 দিয়ে কাটলে 5, 5 6 18, 3
7 4, তাহলে 5:7:4। এই হচ্ছে এদের মূলধনের অনুপাত। এই অনুপাতে এরা ভাগ করবে 14,400 টাকা। আচ্ছা, টোটাল এদের অংশ কত দেখেছি? 5 ভাগ একজন পেয়েছে, প্লাস অপরজন পাবে 7 অংশ, প্লাস অপরজন পাবে 4 ভাগ, মানে কত ভাগ হচ্ছে? 12 4-এ বলো, 7 5-এ 12, 12 4-এ 16 হয়েছে। ক্লিয়ার? তো 16 ভাগ, 16 ভাগ টোটাল কত? 16 ভাগ এই তিনজনের মধ্যে ভাগ হবে। মানে এই 16 ভাগের অর্থই কি? 14,400 টাকা পড়ে আছে আমার কাছে, সেটা মানেই 16 ভাগ এদের অনুপাত। এই 16 অংশ মানেই হচ্ছে আমার কাছে যেই টাকাটা পড়েছে, যেটা এদের মূলধনের অনুপাতে ভাগ করব আমরা। তো চলো দেখা যাক। 16 দিয়ে যদি আমি এইটাকে কাটাকাটি করি, 4 3-এ 12, 4 ছক 24, 36, 4 4-এ 16, 4 900। তো 16 ভাগের মান যদি 14,400 হয়, তো 1 ভাগের মান কত হবে? 900। মানে 14,400টাকে 16টা ভাগে ভাগ করেছি, প্রত্যেকটা ভাগ 900 করে পাচ্ছি আমরা। এক একটা ভাগ কত করে পাচ্ছি? এক একটা ভাগ 900 করে পাচ্ছি। তো প্রথম জন কত পাবে? 5 ভাগ। তাহলে 5 ভাগ, 1 ভাগের মান 900, 2 ভাগের মান 900 গুণিত 2, 3 ভাগের মান 900 গুণিত 3, সেই রকম করে 5 ভাগের মান 900 গুণিত 5। ওকে, 5 লং 4500। এরপরে দেখো, তাহলে 7 ভাগের মান কত হবে? 7 গুণিত 900, 6300, 6300। আর 4 ভাগের মান হবে আমাদের কত? 3600, 3600। ক্লিয়ার হয়েছে? তো মূলধনের অনুপাতে ভাগ করে এরা এত টাকা পেয়েছে, এবং সকলে কিন্তু আলাদা আলাদা করে এই টাকাটা সমান ভাগে ভাগ করেছে। চলো, এরপর প্রথম ব্যক্তি, এই যে ব্যক্তি নাম্বার 1 বা ব্যক্তি নাম্বার এ, এই ব্যক্তি নাম্বার এ কত টাকা মোট পেয়েছে দেখো তো। সমান ভাগে ভাগ করার সময় দেখো, এও পেয়েছে, বিও পেয়েছে এবং সিও পেয়েছে। কত? 9,600 করে। এও 9,600 পেয়েছে, এও পেয়েছে 9,600 টাকা। পেয়েছে কি পাইনি বলো? এরপর এ পেয়েছে কত? এক্সট্রা 4,500 টাকা। বি পেয়েছে কত? 6,300 টাকা। সি পেয়েছে কত? 3,600 টাকা। তাহলে কত হবে? 0 0 2 13, 13,200 সি পেয়েছে। আর 9 6 15, 15,900 বি পেয়েছে। এবং এটা হচ্ছে 6 5 11 1, 14,100 টাকা এ পেয়েছে। তো টোটাল যে টাকাটা ছিল তার মধ্যে এ পেয়েছে কত? 14,100, বি পেয়েছে 15,900, সি পেয়েছে 13,200। এই যে এই টাকাটার এইভাবে ভেঙে আমরা কি পেয়েছি? এ, বি এবং সি আলাদা আলাদা আর কি। এ এই টাকা পেয়েছে, বি পেয়েছে এই টাকা, সি পেয়েছে 13,200 টাকা। আমাদেরকে চেয়েছে কি? আমাদেরকে চেয়েছে কে কত টাকা করে পাবে। ওকে, ভালো জিনিস। কে কত টাকা করে পাবে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে তো? ওকে, ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। আর তোমরা বলবে আচ্ছা এটা এ ব্যক্তি, এটা বি ব্যক্তি, এটা সি ব্যক্তি ধরো। ওকে, চলো এটা আমরা একটু ভালোভাবে বুঝার ব্যাপারটা আমরা ক্লিয়ার করেছি। এরপর আমরা একটু লিখব। কারণ কি? লেখার অর্থ হচ্ছে হঠাৎ করে ধরো তোমার পরীক্ষার টাইমে তুমি রিভিশন করছো, কিছু একটা ভুলে গেলে, এটা কিভাবে হলো, তখন আমাদের এইটি কাজে লাগবে। তাছাড়া আর কোনো কাজে লাগবে না। প্র্যাকটিস করে যাও। আশা করছি পরীক্ষার সময় এই চিন্তা ভাবনাটা রাখাই আমাদের কাছে উচিত নয় যে এটা হঠাৎ করে কি হলো। এই জিনিসটা পরীক্ষার আগেই আমরা এতদিন টাইম পাচ্ছি, তাই ক্লিয়ার করব। চলো এটা তবুও লিখে রাখো একটু। চলো এরপরে কোষে দেখির অঙ্ক। কোষে দেখি 14 ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট। এত ইম্পর্ট্যান্ট যে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি মানে প্রচুর, প্রবল। এরপর যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয়, তাহলে তোমরা সচরাচর এই কোশ্চেন দেখতে পাবে। আর টেস্ট পেপারে তো তোমরা অ্যাভেলেবেল পাবে।
চলো দেখা যাক। বলা হয় যে দুই বন্ধু যথাক্রমে 40,000 এবং 50,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, নাকি? 40,000 এবং 50,000 নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করবে। আচ্ছা, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। ওকে, চলো এই কোশ্চেনটা দেখো। কোশ্চেন খুব একটা সুন্দর কোশ্চেন আছে। এটা আমি প্রথমে আমার অ্যাপ্রোচে আমি তোমাদেরকে খুব শর্টে একদম দেখাবো যে কি হচ্ছে, তারপর আমরা যাব তুমি কিভাবে পরীক্ষার খাতায় করবে সেইভাবে। চলো দেখো কি বলা হয়েছে। যে টাকা আমাদের লাভ হয়েছে সেই লাভের 50%। আচ্ছা ধরি লাভ আমাদের হয়েছে 100%, ধরার কোনো দরকারই নেই, এমনি সিম্পল। তোমার কাছে ধরো একটা ব্যবসা করছো, তোমার 10 টাকা লাভ হয়েছে। 10 টাকা মানে কি, আমি 100% আমার ওই 10 টাকাই লাভ হয়েছে, তাই তো? তোমার কেউ ধরো পাশে তোমার ব্যবসা করেছে, সে ধরো ব্যবসা করেছে, তার ব্যবসার নিয়োগ আলাদা, সমস্ত কিছু আলাদা, সে তার ব্যবসায় 1 মাসের পর 5,000 টাকা লাভ করেছে। তো আমার 100% লাভ কত হয়েছে? 5,000 টাকাই হয়েছে। তো ওই যেটা লাভ হয়েছে সেটা সম্পূর্ণ 100% যদি ধরি, এর 50% কি হবে? সমান ভাগে ভাগ হবে, এবং বাকি যে পড়ে আছে 50% বা প্রথম 50% এদের মূলধনের অনুপাতে করব, এবং বাকি যে পড়ে আছে 50% সেইটা সমান ভাগে ভাগ করব, যা হোক একটা করব। তো 50-50%-এর মধ্যে 50% নিজেদের মধ্যে সমান ভাগ। এটা ধরো নিজেদের ভিতরে সমান ভাগ করলাম, এটা যে টাকা হবে সেটা দুভাগে ভাগ হবে, এটা দুভাগে ভাগ হবে সমান ভাগে, একদম ক্লিয়ার। আর বাকি যে 50% পড়ে থাকবে, মানে তুমি যেটা অর্জন করেছো সেইটার হাফ এই দিকে, হাফ এই দিকে। 50% মানে কত? হাফ এই দিকে, হাফ এই দিকে। হাফের মধ্যে মানে 50% মানে কি, যা রোজগার করেছো তার অর্ধেক সমান ভাগে ভাগ হবে দুজনের মধ্যে। আর যেটা পড়ে থাকবে সেইটাকে আমরা অর্থ অনুযায়ী ভাগ করব। এরপরে দেখা যাক, বলা হয়েছে একজন, আচ্ছা এই যে 50% ভাগ হবে, এটা কি অনুপাতে ভাগ হবে? 4:5 অনুপাতে। কারণ এই দিয়েছে 40,000, এই দিয়েছে 50,000, তো 0 0 কাটো, পড়ে থাকবে কত? 4:5। এই অনুপাতে যে এই 50%টা ভাগ হচ্ছে না, দেখো এর পরবর্তী লাইন পড়ো, লাস্টের দিকের লাইনটা বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়। প্রথম বন্ধু 4 ভাগ পেয়েছে এবং দ্বিতীয় বন্ধু পেয়েছে 5 ভাগ। তো এদের মধ্যে ডিফারেন্স কত? 1 ভাগের। এই যে 1 ভাগ কম, এই 1 ভাগ কম পেয়েছে, এই 1 ভাগ বেশি পেয়েছে, তাই তো? তো এই 1 ভাগ কমের অর্থই বলা হয়েছে 800 টাকা কম পেয়েছে। বোঝা গেছে? এ 4 টাকা পেয়েছে, 5 টাকা পেয়েছে। এ 4x পেয়েছে, এই 5x পেয়েছে। তো এদের দুজনের ডিফারেন্স কত? x। 1x, 4x - 5x কত হবে বলো? হ্যাঁ ঠিক, ওই এক অংশ যে ডিফারেন্স হচ্ছে ওটা সমান আমাদের 800 টাকা বলা হয়েছে। তো 1 ভাগের মান যদি 800 টাকা হয়, 4 ভাগের মান কত হবে? 3200 টাকা। আর 5 ভাগের মান কত হবে? 4400 টাকা, মানে 4000। আচ্ছা 4000, 3000, 7200 টাকা। এই যে 50% যেটা, এটা তো এই 4:5 অনুপাতে এদের দুজনের মধ্যে ভাগ হয়ে গেছে না, এটা এরপরে মুছে দাও। 1 ভাগের মান হচ্ছে 800 টাকা, যেটা আমাদের অঙ্কে বলে দিয়েছে। এদের ভিতরে যা ডিফারেন্স হবে সেটাই হবে আমাদের 800 টাকা। মানে এর থেকে 800 টাকা কম পেয়েছে। কত কম পেয়েছে? আমি দেখতে পাচ্ছি 5 থেকে 4 মানে 1 কম, আর সেই কম মানে আমাদের 800 টাকা অঙ্কে বলেছে। ঠিক আছে, এরপর দেখো এই 1 ভাগ মানে যদি 800 টাকা হয়, 1 ভাগ মানে যদি 800 টাকা হয়, 4 ভাগ মানে কত? 4 গুণিত 800, 4 8 32, আর 5 ভাগ মানে 5 8 40, 4000 টাকা। তো টোটাল কত হচ্ছে? 4 3 7, তো টোটাল হচ্ছে 7200 টাকা, তাই তো? 7200 টাকার অর্থই হচ্ছে 50%। এই 50% কি দুভাগে ভাগ করেছে, এই দুভাগে যোগ করো, 7200 টাকা হবে। এইটাই হচ্ছে আমাদের 50%। তো বাকি 50% কত হবে? বাকি 50% হবে কিন্তু দেখো 7200 টাকা, 7200 টাকা।
কি করে বুঝলাম এটা হঠাৎ করে 7,200? একটা কেক 50% তোমার কাছে, 50% আমার কাছে। তোমার কাছে 5 কেজি আছে, আমার কাছে কত থাকবে বলো? আমার কাছেও 5 কেজি থাকবে। ধরো 100 টাকা, 100 টাকার অর্ধেক তোমার কাছে, অর্ধেক আমার কাছে। আমার কাছে যদি 50 টাকা থাকে, তোমার কাছে কত থাকবে? 50 টাকা থাকবে, তাই তো? আচ্ছা, তাও ছেড়ে দাও। ধরো একটা চকলেট, ধরো একটা চকলেট, সেই চকলেটের 50-50 ভাগ করেছো। 50% তোমার, 50% তুমি দিয়েছো একজনকে। এরপর তুমি ভাবছো আমি তাকে কতটা দিলাম। তুমি তোমারটা দেখলে আমারটাই 5 গ্রাম আছে, মানে তুমি তোমারটাই চেক করলে, দেখলে যে 5 গ্রাম আছে চকলেট। তাহলে আমি ওকে কত দিয়েছি? অর্ধেক অর্ধেক তো ভাঙা হয়েছে। তার মানে তোমারও যদি 5 গ্রাম থাকে, ওরও 5 গ্রাম থাকবে। ঠিক সেই রকম একটা জিনিসকে যদি দুভাগে ভাগ করো, একটা ভাগ 7,200 হচ্ছে, একদম সমান দুভাগে ভাগ করছো। 7,200 যদি একটা ভাগ হয়, তাহলে অপর 50%ও 7,200 হবে। এগুলো হচ্ছে বেসিক আইডিয়া যেগুলো ডেভেলপ করার দরকার। এই 7,200 টাকা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে। আচ্ছা, 7,200 একে যদি সমান ভাগে ভাগ করি, তাহলে কত পাবো? 3600 করে পাবো, তাই তো? এও 3600 পাবে, এও 3600 পাবে, সমান ভাগে ভাগ করেছি। এরপরে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করি। প্রথম বন্ধু যা লাভ হয়েছে সেই লাভের পরিমাণটা হিসাব করি। আচ্ছা, প্রথম বন্ধু দেখো এই দিক থেকে কত পেয়েছে? 3,200 টাকা। আর এই দিক থেকে কত পেয়েছে? 3600 টাকা। তো এই 3600-র সাথে যদি আমি 3,200 যোগ করি, টোটাল কত হবে? 6,800 টাকা। এই 6,800 টাকাই প্রথম বন্ধু টোটাল পেয়েছে। এই 50% থেকে পেয়েছে 3600 টাকা, আর এই 50% পেয়েছে, এই 50%-এর থেকে পেয়েছে সে 3200 টাকা। টোটাল কত হচ্ছে? 6,800 টাকা। চলো লিখে রাখো। পরবর্তী অঙ্কে আসার আগে এইটাকে আমরা এরপরে কিভাবে করব? এমনভাবে করব যেটা তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। ওকে? আচ্ছা দেখো, এইটা আমরা পরীক্ষার খাতায় লিখতে তো পারবো। কিভাবে লিখব? যে ধরি সম্পূর্ণ লাভ হয়েছে 100%, তার 50% সমান ভাগে ভাগ করা হয়েছে। তো 50% আর 50% আমরা তাদের অর্থের অনুপাতে বা ইনভেস্টের অনুপাতে ভাগ করেছি। তো ইনভেস্টের অনুপাত 4:5। তো 4 ভাগ এ পাবে, 5 ভাগ বি পাবে, তাই তো? তো এদের মধ্যে যে ডিফারেন্স, এই এক অংশ, এই এক অংশের ডিফারেন্সের মান আমাদের কত বলা হয়েছে? অঙ্কে প্রদত্ত করা হয়েছে 800 টাকা। তো 4 অংশের মান কত হবে? 3200 টাকা, এবং 5 অংশের মান 4,000 টাকা। তো টোটাল এখানে 7,200 টাকা। তাহলে 50%, এরপরে আমরা লিখব কি? 50%-এর মান যদি 7,200 হয়, অপর 50%-এর মানও আমাদের কত হবে? 7,200ই হবে। তো অপর 50% মানে 7,200-কে সমান দুভাগে ভাগ করার সময় আমরা 3600 টাকা করে দুভাগে সমান ভাগে ভাগ করেছি। অতএব প্রথম যেটা অর্থ ইনভেস্টমেন্ট অনুযায়ী ভাগ হয়েছে, সেইটার থেকে আমরা পেয়েছি কত? 3200 টাকা। এবং যেটা সমান ভাগে ভাগ হয়েছে সেখান থেকে পেয়েছি 3600 টাকা। এদের দুজনের যোগ করে এর লাভ পেয়েছি কত? 6,800 টাকা। ক্লিয়ার? এটা পরীক্ষার খাতায় তোমরা ভালোভাবে তোমাদের ভাষায় যদি লিখতে পারো, কথায় লিখতে পারো, তাহলে খুবই ভালো। না হলে এই 100%-এর জায়গায় তুমি এক্সপোজ করাবে। সেম প্রসেস, সেম টু সেম প্রসেস, একই রকম চলবে। দেখতে থাকো। কি দেখো, আমি শুধু স্টেপটা বলছি। ধরি সম্পূর্ণ লাভ হয়েছে x টাকা। তো এর 50% মানে কত? এক্স এর 50%, 50% মানে পার্সেন্ট নিচে থাকবে কত? 100%। তুলে দিলে 50 দুগুণে 100 মানে কত হচ্ছে? x/2।
ওকে, ক্লিয়ার? এটা তো বুঝতে পেরেছো? চলো আমি বোঝানোর চেষ্টা করছি এমন ছেলেদের যারা এখন পর্যন্ত অঙ্ক ছেড়ে দাও, যোগ বিয়োগ পর্যন্ত জানে না তাদেরকে। দেখো, এক্স ডিভাইডেড বাই 2 অর্ধেক, এক্স এর 2 দিয়ে ভাগ করে দিয়েছি এক্সটাকে, তো অর্ধেক ভাগ কি হয়েছে, যে টাকাটা লাভ হয়েছে তার অর্ধেক ভাগ, এটা কি সমান ভাগে ভাগ হবে, আর বাকি পড়ে থাকবে কত, এক্স বাই 2। এটা কি হবে, মানে এটা আবার 50%, এটা হবে তোমার 4:5 অনুপাতে ভাগ, 4:5 অনুপাতে ভাগ অবশ্যই হবে। আচ্ছা, 4:5 অনুপাত যদি হয়, ধরি না, ধরি নয়, আর ধরতে হবে না, এখানে বলাই হয়েছে অতএব প্রথম বন্ধু পাবে 4p টাকা, অপর বন্ধু পাবে 5p টাকা। তো এদের মধ্যে যদি বিয়োগ করি 5p মাইনাস 4p, শর্তানুসারে এটা সমানই 800, তো p সমান কত হবে, 800 টাকা। তো p সমান যদি 800 হয়, 4p মানে কত হবে, 4 ইন্টু 800, 4×8 = 3200 টাকা। আর এটা কত হবে, এটা হবে 5×8 = 4000 টাকা, 4000 টাকা, ঠিক আছে। তো অর্ধেকের অংশ x/2, এটা সমান 3200 প্লাস 4000, তো এটা সমান কত হবে, 7200। সেম টু সেম একই ঘটনা ঘটছে, ঠিক আছে। আমি শুধু 100% টাকা না লিখে এক্স লিখে দিয়েছি। তো এই দিকের যে x/2 এটাও সমান কত হবে, 7200 টাকাই হবে। এই 7200 টাকাকে যদি আমি দুভাগে সমান ভাগে ভাঙি, তখন 3600 টাকা উভয় পক্ষেই পাবে। তো প্রথম ক্ষেত্রে এখানে এক্ষেত্রে কত পেয়েছিল, 3200 টাকা, আর এক্ষেত্রে কত পেয়েছিল, 3600 টাকা। এ পাচ্ছে, এ প্রথম ছেলে যে, তাহলে টোটাল যোগ করো, 6800 টাকা। আগের উত্তর এবং এর উত্তর সেম হয়েছে, বোঝা গেছে? সেম জিনিস, শুধু করার পদ্ধতি একটু পরিবর্তন, করার পদ্ধতিও সেম, শুধুমাত্র 100 জায়গায় এক্স লিখেছি। তুমি যদি এখানে 10,000 ধরে করো, 10,000 অংশ, তো 10,000 অংশ এখানে দুভাগে ভাগ হয়ে যাবে, 5,000 অংশ, 5,000 অংশ, ঠিক আছে, এইভাবে হবে। এইটা সেরকম কোনো ফ্যাক্টরই না, অঙ্ক কিন্তু ইজি আছে। লাস্টে দেখবে এখান থেকে পি এর মান বেরিয়ে গেল, x/2 সমান হচ্ছে, এখান থেকে দেখবে এখানে কি আসবে, x/2 সমান 7200, আর হচ্ছে তাহলে এইদিকেও x/2 সমান কত হবে, 7200, তাই তো। এই 7200 টাকা দুভাগে ভাঙবো, ঠিক আছে, এই রকমই হবে। তুমি আবার x/2 সমান 7200 করতে পারো, আরও যদি বাড়ানোর চেষ্টা করো, তখন এটাকে x সমান কত হবে, 7200কে আরও 2 দিয়ে গুণ করো, 14,400, 14,400 টাকা এরপরে দুভাগে ভাগবে, মানে ওইদিকে 7200 তো রয়ে গেছে, তাহলে এই দিকে থাকবে কত, 7200, এই 7200 টাকা আবার ভাঙবে দুভাগে, ঠিক আছে। এইভাবেই করা যাবে, যা খুশি করতে পারো, যা খুশি, অনেক কিছু করা যায়। চলো 14 দাগের অঙ্কটা হয়েছে, এরপর আমরা যাব 15 দাগের অঙ্ক। খুব ভালো অঙ্ক, একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং কিছু স্টেপ বাই স্টেপে দেওয়া আছে, একটা দুটো স্টেপ দেওয়া আছে, তাই তো। 15 দাগের অঙ্কটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। লাস্টে যেগুলো বলছি ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো সত্যি ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো তোমাদের পরীক্ষার আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলোই আমি বলছি। দেখো 14 দাগের এবং 15 দাগের দুটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথমেরটা বোঝা গেছে কিভাবে হয়েছে, এরপরে দ্বিতীয়টাকে চলে আসি। সময় কত হলো, প্রায় আধ ঘন্টা ক্লাস চলে গেছে, 3টা অঙ্ক হয়েছে, তার মানে তোমাদেরকে বোঝানোর জন্য আমি টাইম দিচ্ছি। দেখো আবার আমার নাম পছন্দ হচ্ছে না, তাই আমি নাম চেঞ্জ করি। প্রথমে হচ্ছে মানস, তারপরে হচ্ছে শ্রেয়া, আর তারপর হচ্ছে রিয়া, তিনজন কিছু অর্থ বিনিয়োগ করে অংশীদারি কারবার
শুরু করেছিল। কত? মানস 5,000, শ্রেয়া 7,000 আর রিয়া 10,000, তাই তো? প্রথমত বলা হয় যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। তো 125 টাকা করে প্রত্যেক মাসে খরচ হচ্ছে, আর আমরা এটা হিসাব করছি কত? সারা বছর ধরে। তো মাসিক খরচ যদি 125 হয়, বাৎসরিক খরচ কত হবে? এক মাসে 125 টাকা খরচ হচ্ছে এক মাসে, তাহলে 12 মাসে 125 গুণিত 12, 125 10 1250, আর 125 দুগুণে 250, তাই তো? 0 0 1500 টাকা। তো 1500 টাকা আমার টোটাল খরচ হয়েছে নাকি? হ্যাঁ, 1500 টাকা আমার খরচ হয়েছে সারা বছরে। এটা হচ্ছে বছরে। 1 নম্বর শর্ত, যেটা লাভ হয়েছে তার 1500 টাকা আমাদেরকে আলাদাভাবে ফেলে দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখো, হিসাবপত্র রাখার জন্য মানস এবং শ্রেয়া প্রত্যেক মাসে 200 টাকা করে পাবে। আচ্ছা, 200 টাকা করে পাবে, মানসও পাবে 200 টাকা এবং শ্রেয়াও পাবে 200 টাকা, প্রত্যেকেই মাসিক 200 টাকা করে পাচ্ছে। তো নাম্বার 2, শর্ত নাম্বার 2 কি হয়েছে? মানস এবং শ্রেয়া এরা 200 টাকা করে পাচ্ছে, 200 টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছে। এও 12 মাস পাবে, হিসাব রাখছে, এও 12 মাস পাবে। তাহলে মানসও পাচ্ছে 2400, শ্রেয়াও পাচ্ছে 2400। এরপর বছরের শেষে একটা অর্থ লাভ হয়েছে। কি অর্থ লাভ হয়েছে? আচ্ছা, তার আগে এদের অনুপাতটা বের করি। এদের অনুপাত 5:7:10। আরে সব শূন্য কেটে দাও না, তাহলেই তো বুঝতে পারবে অনুপাত কত। আর বলা হয়েছে কি, বছরের শেষে 6960 এই টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। 6,960 টাকা আমাদের লাভ হয়েছে। আচ্ছা, 6,960 টাকার মধ্যে 1500 টাকা আগেই আমার কিন্তু খরচ হয়ে গেছে মেনটেনেন্সের জন্য, এবং মানস এবং শ্রেয়াকে বেতন দেওয়ার জন্য 2400 একে 4,800 টাকা খরচ হয়েছে। তো 1 এবং 2 থেকে মিলিয়ে কত খরচ হয়েছে? প্রথমের ক্ষেত্রে খরচ হয়েছে 1500 টাকা, পরে 4800 টাকা, 8 5 বলো 13, 3 হাতে থাকে, 1 4 একে 5 একে 6, 6,300 টাকা। 6,900 লাভ, তার মধ্যে আগেই 6,300 টাকা আমাকে বেতন এবং মানে অ্যাক্টিভ যারা ছিল, এই যে দুজন অ্যাক্টিভ ছিল ব্যবসায়, তাদের জন্য দিতে হয়েছে, এবং মেনটেনেন্সের জন্য আমার এটা ধরো খরচ হয়েছে। তো পড়ে থাকবে কত? 0 6 3 6 9, 660 টাকা পড়ে থাকবে। 660 টাকা এরপরে এদের মধ্যে এই অনুপাতে ভাগ হবে। 7 5 12 10 22, 22 দেখো এদের যোগ করো তিনজনের, 22 ভাগ। 660 টাকাকে যদি 22টা ভাগে ভাঙি কত হবে? 30 করে। প্রত্যেকটা ভাগের মান কত পড়বে? 30। এক ভাগের মান কত হচ্ছে? 30। মানুষ কত পাচ্ছে? 5 ভাগ, তার মানে 5 গুণিত 30, 150 টাকা। এবং শ্রেয়া কত পাচ্ছে? 7 গুণিত 30, 210 টাকা। এবং রিয়া কত পাচ্ছে? 10 গুণিত 30, মানে এক ভাগের মান 30 টাকা, 10 ভাগের মানে 30 গুণিত 10 সমান কত? 300 টাকা। সিম্পল, বুঝে যাচ্ছে? তো প্রথমত মানস তার অর্থের অনুপাতে 1500, শ্রেয়া 150 মানস, শ্রেয়া 210 টাকা, এবং রিয়া পেয়েছে 300 টাকা। আর মানস 2400 টাকা কাজের জন্য পেয়েছে, শ্রেয়াও পেয়েছে 2400 টাকা কাজের জন্য এক্সট্রা। তো চলো দেখা যাক, এটা একটু মুছে দিচ্ছি। 6,960 টাকা টোটাল আমার লাভ হয়েছে, তার মধ্যে 6,300 টাকা চলে গেছে, কত থাকবে? 660 টাকা। ওকে, চলো। মানস 150 টাকা পেয়েছিল, তার সাথে আবার হিসাব রাখার জন্য কত পেয়েছিল? 2400 টাকা।
শ্রেয়া 210 টাকা পেয়েছিল, আবার হিসাব রাখার জন্য 2400 টাকা পেয়েছিল, আর এ কত পেয়েছে? এ তো 300 টাকাই পেয়েছে। অর্থ তো বলা হয়েছে কে কত টাকা পাবে। তো রিয়া পাবে 300 টাকা, রিয়া 300 পাবে, এর এর থেকে তো আর কিছু সে বেশি পাচ্ছে না, না, সে শুধু অর্ধ বিনিয়োগ করেছে। আচ্ছা, শ্রেয়া কত পাবে? 2400 প্লাস 210 কত হয়? 2610 টাকা পেয়েছে। আচ্ছা, মানস কত পাবে? 2400 প্লাস 150 2550 টাকা। 2550 টাকা মানস পেয়েছে, শ্রেয়া পেয়েছে 2610 টাকা, এবং রিয়া পেয়েছে শুধুমাত্র 300 টাকা। এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক। কত সুন্দরভাবে অঙ্কটা হলো বলো তো। যদি তোমরা সাজাতে পারো খুবই সোজা, সাজাতে না পারলে খুবই জটিল। তো সাজানোর চেষ্টা করব, প্রথমেই আমরা সাজানোর চেষ্টা করব। দেখো সাজানো গোছানো আছে, ভালো লাগবে, লেখো। চলো পরবর্তী অঙ্ক, আরো ইম্পর্টেন্ট অঙ্কের দিকে একটা যাব। চলো এটা এখন করে নাও। নেক্সট অঙ্ক আমাদের ওকে, নেক্সট অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, আর অঙ্কটা করতেও মজা লাগবে। দেখো 11 দাগের অঙ্ক, বাট আমার সেই নাম চেঞ্জ করার ধরন, নাম চেঞ্জ করার বৈশিষ্ট্য সেটা আমার কাছে থেকেই যাবে। তো আমি এখানে নাম চেঞ্জ করছি, যে নাম দেওয়া আছে সেটা আমি দিচ্ছি না, নাম চেঞ্জ করে অন্য নাম দিয়েছি। তোমাদের মতে যেমন তোমরা বলো যে নাম চেঞ্জ হয়ে গেলে কোশ্চেন ঘুরে যায় পরীক্ষার খাতায়, এক্সাম হলে যে কোশ্চেন ঘুরে যাওয়ার ব্যাপারটা, এখানে আমি ঘুরাবো তোমাদের ওইভাবে, কোশ্চেন ঘুরে গেছে বলবে। অ্যাকচুয়ালি নাম চেঞ্জ হয় আর কিচ্ছু না, সংখ্যা পর্যন্ত অ্যাকিউরেট থাকে। আচ্ছা, দুজনের নাম বলা হয়েছে, একজন হচ্ছে রিমা আর একজন হচ্ছে শ্রেয়া। ওকে, রিমা এবং শ্রেয়া দুজনে একটা ফটফটি কিনেছে। না, এখানে ফটফটি নয়, এখানে বাবু মিনি বাস বলেছে। তো মিনি বাস যখন কিনেইছে, তাদের কিছু অর্থ বিনিয়োগ করতে হচ্ছে। রিমা দিয়েছে 2,40,000 এবং শ্রেয়া দিয়েছে 3,00,000 টাকা। বোঝা যাচ্ছে বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল। আরে মুনাফাও সেরকম পাবে, ডোন্ট ওয়ারিড অ্যাবাউট ইট। চলো এরপরে দেখা যাক কি বলা হয়েছে। মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বান্ধবী, 4 মাস পর, তো 2,40,000 রিমা 4 মাস চালিয়েছে, এও 4 মাস চালিয়েছে। 4 মাস, এখন পুরো 12 মাসের হিসাবটা আস্তে 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 আমরা সমস্ত কিছু করব। দেখা যাক এখন পর্যন্ত কি হয়েছে। 4 নম্বর মাসে এসে যখন দাঁড়িয়েছে, তখন এদের কাছে এলো পাখি। পাখি কি করছে? এসে পাখি এসে 81,000 টাকা নিয়ে এলো। 81,000 টাকা, এই 81,000 টাকা 4 মাস পরে নিয়ে এলো, এবং ব্যবসা শেষ পর্যন্ত চলেছে। ব্যবসা কতদিন? শেষ পর্যন্ত চলেছে। তো 4 মাস ধরে তো এই টাকাগুলো খাটছে, এই টাকাটা তাহলে কতদিন খাটবে? এরপর কি ব্যবসা একদম শেষ পর্যন্ত, মানে 12 নম্বর মাস পর্যন্ত চলবে। তাহলে এখনো 8 মাস ধরে এর ব্যবসা চলবে। যখনই 81,000 টাকা নিয়ে এলো, তখন এই 81,000 টাকা দুভাগ করে এরা দুজন অর্ধেক অর্ধেক নিয়ে নিয়েছে। তো 81,000কে আমি যদি 2 ভাগ করি, কত পাবো? 2 ভাগ করে নিয়েছে না, মূলধন অনুপাতে সেইটা। আচ্ছা, অ্যাকচুয়ালি 2 ভাগ নয়, এটা বলা হয়েছে তাদের মূলধনের অনুপাতে টাকা তুলেছে। আচ্ছা, মূলধন হচ্ছে, দেখো 24:30 অনুপাতে তাদের এখন পর্যন্ত মূলধন আছে। এখন পর্যন্ত তাদের মূলধন কত? 24:30, 2,40,000, একজন দিয়েছে 3,00,000। শূন্য শূন্যগুলো কেটে দাও, দেখো 24:30। এটাকে যদি আরও কাটাকুটি করি, 6×5 = 30, 6×4 = 24, 4:5 অনুপাতে, মানে টোটাল কত? 9 ভাগ। তো 81,000 টাকাকে 9 ভাগ করে যদি আমি দেখি, তাহলে 1 ভাগ কত হবে? 9,000 হবে। তো
তো 4 লং 36,000, 5 লং 45,000, তাই তো। তো 36,000 টাকা রিমা পেয়েছে। রিমা কত নিয়েছে? এটা 4 মাস ধরে চলেছে। এরপরে 2,40,000 টাকার থেকে, এরপরে যোগ করছি, হ্যাঁ, 2,40,000 টাকার থেকে 36,000 টাকা বাদ দিয়ে দাও। কারণ কি, এই যেখানে থেকে এই টাকা বিনিয়োগ তো হয়েছে, সেই বিনিয়োগের থেকে তো টাকা তুলে নেওয়া মানে কি, অর্থের পরিমাণ, আমার বিনিয়োগের পরিমাণ আমরা কমিয়ে দিয়েছি পরবর্তীকালে এসে। তো কত কমিয়েছে? 36,000 টাকা। 2,40,000 থেকে 36,000 বাদ দাও। আচ্ছা, 2,40,000 মানে কি? 2 লাখ প্লাস 40,000। তাহলে 2 লাখ টাকা আমি একটু সাইডে মনের এক আনাচে কানাচে জায়গায় রাখলাম। আমরা পড়েছি কত? 40,000 আছে, এর থেকে 36,000 বাদ দিয়ে দিয়েছি ব্যবসার থেকে, তাই তো। তুলে নিলাম, তাহলে পড়ে থাকবে কত? 4,000। আমি মনের আনাচে কানাচে 2 লাখ টাকা রেখেছিলাম, সেইটার সঙ্গে এইটা যোগ করো, তাহলে পড়ে থাকবে কত? সেখানে 2 লাখ ছিল আর এখানে থাকবে 4,000, তাহলে 2,04,000 টাকা আমাদের পড়ে থাকবে, তাই তো। 2,04,000 লেখা আছে, এটা আমাদের পড়ে থাকবে। কত কালের জন্য থাকবে? দেখো 4 মাস পেরিয়ে গেছে, বাকি আছে কত? 8 মাস। এটা 8 মাস ধরে চলবে। ওকে। পরবর্তী ক্ষেত্রে শ্রেয়া কত? 45,000 টাকা নিয়ে নিয়েছে। 3 লাখের থেকে যদি 45,000 নিয়ে নেওয়া হয়, পড়ে থাকবে কত? 2,55,000 টাকা। কিভাবে করছি? এটা করার মেন পদ্ধতি হচ্ছে বৈদিক ম্যাথ বা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশনে যদি এক্সপার্ট থাকো তাহলেই মুখে মুখে হবে। আরে 300 থেকে যদি তুমি 3 লাখ থেকে 45,000 বাদ দিচ্ছ, মানে কত? 300 থেকে তুমি 45 বাদ দিয়েছো, কত পড়ে থাকবে বলো? সেম টু সেম একই জিনিস। 300 থেকে যদি 45 বাদ দাও, 255 পড়ে থাকবে। সেম টু সেম, শূন্যগুলো আউট করে দাও, তাহলে তো বুঝতে পারবে। তাহলে কত পড়ে থাকবে? 2,55,000। 2,55,000 8 মাসের জন্য পড়ে থাকবে শ্রেয়ার। আর এর তো 81,000 দিয়ে দিয়েছে এখন, একদম আপ টু ডেট বছরের শেষ পর্যন্ত, মানে যতদিন 8 মাস, এখন বছর শেষ হতে 4 মাস পেরিয়ে এসছে, 8 মাস বাকি আছে, তাহলে এই 8 মাস ধরে এর কাজ চলবে। চলো পরবর্তী ক্ষেত্রে দেখা যাক এদের অর্থের অনুপাত কত। এখান থেকে দেখব অনুপাত যদি দেখতে হয়, তাহলে আমি একটু এটাকে সাজিয়ে লিখছি। আচ্ছা, 2,4,0,0,0,0 গুণিত 4, এইটা প্লাস 2,0,4,1,2,3 গুণিত 8 অনুপাত ইস্টু 3 লাখ গুণিত 4 প্লাস 2,55,000 গুণিত 8 ইস্টু গুণিত 8। চলো দেখো, এর থেকে 3টা শূন্য, এর থেকেও 3টা শূন্য, এর থেকেও 3টা শূন্য, এর থেকেও 3টা শূন্য, এর থেকেও 3টা শূন্য কাটা যাবে সব ক্ষেত্রে, ঠিক আছে। এর পরবর্তী ক্ষেত্রে দেখো, সবাইকে দেখো আমি 4 দিয়ে ভাগ করতে পারি। 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। ওকে ওকে, 240 প্লাস 204 গুণিত 2 মানে কত? 408। আরও কাটাকাটি যেত, আমি এর পরবর্তী ক্ষেত্রে করব। 300 255, তাহলে কত হচ্ছে? 555, সরি 255 সাথে 2 গুণ, 510, আর এখানে 300 যোগ এই যে 300 আর এই 255 গুণিত 2, তাহলে 250 গুণিত 2 500, আর 5 গুণিত 2 সমান 10, 500 গুণিত 10। আচ্ছা, আর এখানে কত আছে? 81 গুণিত 2। আচ্ছা, এরকমই থাক। এটা 240 408 মানে 8 4 6 648, 300 আর 500 810, আর এটা 81 গুণিত 2
9 দিয়ে কাটা যাবে, 9 9 81, আর 81 দিয়েও কাটা যেত। 9 90, 810, আর 9 দিয়ে কাটলে 7 লং 63, 8 4 6, 18, 9 দুগুণে 18, 72, 9 1 9, 9 10 90, 8 লং 72, মানে 8 9 আর কি 2 আছে, 2 দিয়ে কাটি, 2 5 10, 2 4 8। তো অনুপাত দেখা যাবে এখন, এটা দেখা যাচ্ছে তো। এরপর অনুপাতটা কেমন হবে? 4:5:1। ওকে, তো 4:5:1 অনুপাতে এদের অর্থ যেটা এরা লাভ করেছে 39,150 টাকা, সেই টাকাটা এরপরে ভাগ হবে 4:5:1 অনুপাতে। কত লাভ করেছে দেখি, এই দিকে আসছি। হ্যাঁ, 39,150 টাকা এদের লাভ হয়েছে। এটাকে 4 5 4 9 কে 10, 10 মানে 1 ভাগের মান কত? 3,915 টাকা। 1 ভাগের মান, 1 ভাগের মান কত? 3,915 টাকা বলা হয়েছে। কে কত টাকা পাবে? তো 3,915 টাকা একজন পেয়েছে, অপরজন পাবে 3,915 গুণিত 5। তাহলে অপর দেখা যাচ্ছে এখানে। ওকে, চলো, এই যে 5 ভাগ যার, সে কত পাবে? 5 5 25, 5 হাতে থাকে 2, 5 1 5, 2 7, 5 লং 45, 4 5 3 15, 19, 19,575 টাকা। ওকে, তো 5 অনুপাত যার আছে সে 19,575 টাকা পাবে। আচ্ছা, এরপর আরেকজন আছে 4 ভাগ পেয়েছে। তো 1 ভাগের মান 3,915, 4 ভাগের মান কত হবে? 4 গুণিত 3,915, 4 5 20 0। এই যে 4 অনুপাত যে পেয়েছে তার অর্থ হবে, এর অর্থ হবে, আচ্ছা এর অর্থ এই সাইডে লিখি, এর অর্থ হবে 4 5 20 0, 2 4 কে 4, 2 6, 36, 3 4 3 12, 15, 15,660 টাকা। তাহলে রিমা যে আছে, রিমা পাবে 15,660 টাকা, এবং শ্রেয়া যে আছে সে পাবে 19,575 টাকা, এবং পাখি যে আছে উনি পাবেন 3,915 টাকা। ওকে, এই অনুপাতে এদের, মানে যে অনুপাতে এদের টাকা বিশ্লেষণ করা হচ্ছে 4:5:1 অনুপাতে, সেই অনুপাতে বিশ্লেষণ করলে প্রথম পাবে 15,660 টাকা। দেখা যাচ্ছে তো, 15,660 টাকা ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, তো দ্বিতীয় পাবে 19,575, তৃতীয় পাবে 3,915 টাকা। তো ইম্পর্টেন্ট অঙ্কের যেটা 5 নাম্বারের অঙ্ক এই চ্যাপ্টার থেকে আমরা করব, সেই অঙ্কের আজ এখানেই শেষ। পরবর্তী ক্ষেত্রে আমরা কি করব? শর্ট কোশ্চেন। এই চ্যাপ্টারটাকে আমি দ্বিতীয়বার আর ধরতে চাইছি না। যেমন অপর চ্যাপ্টারগুলো আমি দ্বিতীয়বার ধরবো, কিন্তু এই চ্যাপ্টারটাকে আর দ্বিতীয়বার ধরতে চাইছি না। এখানে আমি একদম শেষ করে দেওয়ার চেষ্টা করব। কারণ কি, দেখো, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে। আসলে 5 নাম্বার আসবেই। তার সাথে যে শর্ট কোশ্চেন আছে, সেই শর্ট কোশ্চেনের চ্যাপ্টারটা খুব একটা বড় নয়, আর খুব একটা জটিলও নয়, সিম্পল চ্যাপ্টার আছে। তো আমি এখন চেষ্টা করব যাতে আমরা এই চ্যাপ্টার থেকে বেরিয়ে আবার এই চ্যাপ্টারে আমাদেরকে ফিরে আসতে না হয়। তার জন্য লং কোশ্চেনের যতটা লাইন ছিল, যতটা রাস্তা ছিল, যতদূর আমাদের অগ্রসর হওয়ার প্রয়োজন ততদূর আমরা অগ্রসর হয়েছি। এরপর আমরা শর্ট কোশ্চেনের দেখব,
এবং ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন করব, যেগুলো পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা খুব বেশি। তো চলো এটা লিখে রাখো, এরপরে শর্ট কোশ্চেন নিয়ে আসছি আমি। লেখো। চলো এরপর আমরা অংশীদারি কারবারের এমসিকিউ পার্ট স্টার্ট করব। খুব র্যাপিডলি স্টার্ট করব, একের দাগের একেরটা। বলা হয়েছে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধু মিলে 200, 150 এবং 250 টাকা দিয়েছে এবং একই সময় পরে তাদের লাভের অনুপাত কত হবে? লাভের অনুপাত সরলভাবেই হবে 200, 150 এবং 250 অনুপাতে, তাই তো? 200, 150 এবং 250। তো 0 0 0 কাটো তিনজনের। 5 4 20, 5 3 15, 5 5 25, 4:3:5 অনুপাতে। 4:3:5 অপশন বি আমাদের সঠিক উত্তর। 2-এর দাগে চলে যাও। 2-এর দাগে বলা হয়েছে দুজন, জয়ন্ত এবং মানিক, 1500 এবং 1000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। দেখো নাম এখানে দেওয়া থাকতেই পারে, আমি আমার নাম চেঞ্জ করবই। জয়ন্ত এবং মানিক 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়ে গেল। 1500 এবং 1000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে তাদের বিনিয়োগের অনুপাত কত? 5 দিয়ে কাটবো 3, 5 দিয়ে কাটবো 2, মানে 3:2 অনুপাতে। টোটাল তাহলে কত করেছে এরা? 3 ভাগ এ দিয়েছে, 2 ভাগ এ দিয়েছে, টোটাল কত? 5 ভাগ। তো 5 ভাগকেই মানে যেটা লাভ হবে বা যেটা লস হবে সেটা আগে 5টা ভাগে ভাঙবো। তো ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়েছে, 75 রুপিস লস ডিভাইডেড বাই 5। 5 15 75, তাহলে 1 ভাগের মান 15 টাকা। তাহলে প্রথমে জয়ন্ত কত পাবে? জয়ন্তকে কত দিতে হবে? 3 15 45, এর টু বিয়ার 45 টাকা, এবং একে বেয়ার করতে হবে 30 টাকা। 30 টাকা। দেখো এইদিকে 30 আর এইদিকে 45, টোটাল মিলিয়ে কত হচ্ছে? 40 30 70 5 75 টাকা। তো 75 টাকা 3:2 অনুপাতেই ভাগ হবে, এবং প্রথমে জয়ন্তকে সহ্য করতে হচ্ছে 45 টাকা এবং মানিককে সহ্য করতে হচ্ছে 30 টাকার লস। ওকে, তো 45 এবং 30, তাহলে জয়ন্তের ক্ষতি কত হয়েছে? 45 টাকা। রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। আচ্ছা 3-এর দাগ আমরা এইদিকে করব। 3-এ বলা হয়েছে তিনজন, রিমা, শ্রেয়া এবং সীমা। রিমা, শ্রেয়া এবং সীমা 3 জন বন্ধু মিলে 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। রিমা, শ্রেয়া এবং অনুপ, ধরো 3 জনের নাম। 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। 1 বছর পর দেখা গেল 3 জনের লভ্যাংশ যথাক্রমে, এদের লাভ হয়েছে, এর হয়েছে 50 টাকা, এর হয়েছে 100 টাকা এবং এর হয়েছে 150 টাকা। 150 টাকা। তো আমার 6000 টাকা এরা 3 জনে মিলে দিয়েছে। 3 জনে মিলে কত দিয়েছে? 6000 টাকা। তাহলে এর লাভ হয়েছে 50, এর লাভ হয়েছে 100, এর লাভ হয়েছে 150। 50 একে 50, 50 দুগুণে 100, 50 3-এ 150, 1:2:3 অনুপাতে এদের লাভ হয়েছে। তো যেই অনুপাতে এরা টাকা বিনিয়োগ করবে সেই অনুপাতে এদের লাভও হবে, কারণ এরা কি সারা বছরের জন্য বিনিয়োগ করেছে। তো সময় সাপেক্ষ তো নয়, তো শর্ত সাপেক্ষও নয়। তাহলে 1:2:3 অনুপাতে যেহেতু এদের লাভ পেয়েছে, তার মানে এই অনুপাতেই এদেরকে বিনিয়োগ করতে হবে। তাহলে 3 2 5 একে 6 ভাগ, 6 ভাগ এরা 3 জনে মিলিয়ে বিনিয়োগ করেছে। 6 ভাগ মানে 6000 টাকা, মানে কত? 1000 দিয়ে গুণ করেছে। প্রত্যেকটা ভাগের মান কত? 1000। তাহলে প্রথমে এই রিয়া না রিমা যা বললাম ওই নাম ধরে রাখো, ও পাবে কত? 6000। আচ্ছা, আর শ্রেয়া কত পাবে? 1 ভাগ দিয়েছে মানে কত? 1000, কারণ 1 ভাগের মান কত হচ্ছে? 1000। আর 2 ভাগের মান কত? 2000। আর 3 ভাগের মান 3000। 3 2 5 একে 6। দেখো 3 জনে মিলে 6000 টাকা দিয়েছে। তাহলে প্রথম জন দিয়েছে 1000, দ্বিতীয় জন বিনিয়োগ করেছে 2000, তৃতীয় জন বিনিয়োগ করেছে 3000। বলা হয়েছে ওই ব্যবসায় এই যে অনুপ আছে, যে সে কত টাকা বিনিয়োগ করেছিল? অনুপে বিনিয়োগ করেছিল 3000 টাকা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো অঙ্ক একটা আছে, এই ভালো অঙ্কটা আমরা একটু করি। 4-এরটা, 4-এর দাগের কি বলা হয়েছে? 4-এর দাগে বলা হচ্ছে
কুমার এবং বিমল একটি ব্যবসা শুরু করেছিল, 500 টাকা 9 মাসের জন্য কুমার দিয়েছে। কুমার এবং বিমল একটি ব্যবসা শুরু করেছে, তো 500 টাকা দিয়েছে 9 মাসের জন্য। আর বিমল কত দিয়েছে? বিমল দিয়েছে কিছু টাকা 6 মাসের জন্য। তাহলে বিমল দিয়েছে কিছু টাকা কত মাসের জন্য? 6 মাসের জন্য, তাই তো। এরপরে বলা হয়েছে ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পাই। ওকে, ধরি বিমল ধরি এটাকে একটু সিম্পল করার জন্য বিমল 100x টাকা যদি দেয়, ধরলাম বিমল দিয়েছে কত? 100x টাকা। যা খুশি ধরি 100x এর মান বের করলেই বিমল কত দিয়েছে বেরিয়ে যাবে, তাই তো। তো 100x টাকা, তো 0 0 কাটবো, 0 0 কাটবো, 3 3 9, 3 2 6, তো পড়ে থাকবে 15:2x। ওকে, তাহলে বিমল কত দিয়েছে? বিমলের ভাগে পড়বে 2x আর এর ভাগে পড়বে কত? 15, তাই তো। 15 ভাগ এই দিয়েছে, 2x ভাগ এই দিয়েছে, তো এদের দুজনের যোগ করি, 15 + 2x যোগ করলে হচ্ছে এই ভাগটা। বিমল কত পেয়েছে? বিমল পেয়েছে, দেখো বিমল পেয়েছে 46 টাকা, 46 রুপিস। 46 টাকা সমান কত? 46 টাকা সমান হবে টোটাল যে টাকাটা মোট 69 রুপিস যে পেয়েছিল, এটা 69 রুপিস এর কত? 2 × x মানে কত? 2x ডিভাইডেড বাই 15 + 2x। এতক্ষণ যেটা করলাম এই দুটো যোগ করলাম, এটা 69 রুপিস। দেখো এই লাইনটা লেখার আগে আমি আরেকটা লাইন যদি লিখি, 69 রুপিস যেটা লাভ হয়েছে সেটাকে যদি এইটা দ্বারা ভাগ করি তাহলে 1 ভাগের অংশ পাবো। এবং বিমল কত পেয়েছে? এর সাথে 2x গুণ করে দাও, এই অংশটা কত পেয়েছে? বিমল পেয়েছে, এটা সমানই কত বলা হয়েছে? 46 টাকা। তাহলে 2x × 69 ডিভাইডেড বাই 15 যুক্ত 2x। ওকে, ক্লিয়ার। তো এখান থেকে দেখি এটা যদি কাটি, 4 2 3 6 23 3 69, তো এখানে থাকবে কত? 1, আর এইদিকে থাকবে কত? 3x ডিভাইডেড বাই 15 + 2x = 1। তো 3x = 15 + 2x, তো 2x যদি এইদিকে যায় মাইনাস হয়ে যাবে, 3x - 2x সমান শুধু x। x সমান কত হচ্ছে? 15। x সমান যদি শুধু 15 হয়, x সমান যদি 15 হয়, তাহলে বিমল কত টাকা দিয়েছে? বিমল ধরেছি 100x টাকা দিয়েছে। তো বিমল আমাদের কত দেবে? x এর মান এখানে পুট করে দাও। বিমল 100x টাকা দিয়েছে, তো 100 গুণিত x এর মান কত? 15। তাহলে কত হয়েছে? 1500 টাকা বিমল আমাদেরকে ব্যবসার সময় নিয়োগ করছে, এটা আমরা দেখেছি। এ, অপশন এ আমাদের সঠিক উত্তর, এ। ওকে, 1500 টাকা। তো এখানে 100x ধরার কারণটা কি? 100x ধরার কারণ আমি দেখলাম যদি শুধু x ধরি তখন কাটাকাটির একটু প্রবলেম হবে, বাট দেখো 100x ধরলাম, সুন্দর কেটে গেল। আমি ধরতে পারি এরকম, তুমি হাতি গরু ছাগল যা খুশি ধরতে পারো, কিন্তু সেটার মান আমাদেরকে নির্ণয় করে এখানে বোস করাতে হবে। সেই মানটাই হবে, যেটা তুমি ধরবে সেই মানটাই হবে আমাদের এর মান, ঠিক আছে। তো চলো এই অঙ্কটা হওয়ার পর আরেকটা অঙ্ক আছে, তাহলে আমাদের এমসিকিউ পার্ট প্রায় শেষ হয়ে যায়, প্রায় নয় সম্পূর্ণভাবেই শেষ। দুজন বলা হয়েছে। ওকে, বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োগ করলে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। আচ্ছা দেখো, 500 টাকা 9 মাসের জন্য এবং বলা হয়েছে 600 টাকা 5 মাসের জন্য। তো আমি যদি 0 0 কাটি, 0 0 কাটি, দেখো এইদিকের 5 এইদিকের 5 কাটবে, 3 3 9, 3 2 6, অনুপাত কত হবে? 3:2। বোঝা গেছে? 3:2। অপশন নম্বর এ আমাদের সঠিক উত্তর। তো এর মধ্য দিয়ে আমি এমসিকিউ শেষ করেছি। এমসিকিউ এর পরবর্তী আছে কি? সত্য মিথ্যা যাচাই করা। বিবৃতি কিছু দেওয়া আছে, বলা হয়েছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। তো চলো এইটাও একটু সত্য মিথ্যাটাও একটু যাচাই করে নিই।
অংশীদারি ব্যবসায় বা পার্টনারশিপে মোটামুটি 3 জন লোক দরকার বলা হয়েছে কমপক্ষে, মিনিমাম। আচ্ছা, অংশীদারি ব্যবসা যদি আমি একজনে থাকলে কি অংশীদারি ব্যবসা করা সম্ভব হবে? অবশ্যই হবে না। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে অংশীদারি কারবারে যদি দুজন চলে আসে, আমি একজন, আমার পার্টনার সে, তার পার্টনার আমি, তাহলে দেখো আমার যদি দুজন চলে আসছে তখনই আমার পার্টনারশিপ ফুলফিল হয়ে যাচ্ছে। তো 3 জনকে কমপক্ষে আর আসার দরকার নেই, কমপক্ষে 2 জন থাকলেই আমার কিন্তু অংশীদারি কারবার সম্পন্ন, তাই তো? তো অংশীদারি ব্যবসার জন্য আমাদের কজন লাগবে? 2 জন লাগবে। তো আমাদের এখানে লেখা আছে কত? 3 জনের কথা বলা হয়েছে, কমপক্ষে 3 জন। কমপক্ষে 3 জন লাগছে না ভাই, কমপক্ষে 2 জন হলেই আমাদের ব্যবসা শুরু হয়ে যাবে। আমার একটা অংশীদার মোটামুটি চাই, তাহলে আমি একটা অংশীদার, আমার সাথে আরেকজন হলেই আমাদের অংশীদারি কারবার শুরু। আর যদি অংশীদারি কারবারে যদি শুধু আমি একলা থাকি, সেটা কি অংশীদারি কারবার হবে? না, হবে না, সেটা হবে একদম পার্সোনাল বিজনেস। পরবর্তী বিবৃতি বলা হচ্ছে একটি ব্যবসায় রাজু এবং আসিফের মূলধনের অনুপাত 5:4। দেখো 5:4, এটা হচ্ছে রোহিত আর এটা হচ্ছে ডিজে। রোহিত এবং ডিজে 5:4 মানে কি? রোহিত দেখো 5 ভাগ পেয়েছে, ডিজে 4 ভাগ পেয়েছে। রোহিতের মান কত? বেশি, আর ডিজের মান কত? কম, তাই তো? কিন্তু বলা হয়েছে রোহিত পেয়েছে 80 টাকা, ডিজে পেয়েছে 100 টাকা। এটা কি কোনোদিন সম্ভব হবে? এ দেখা যাচ্ছে তো বেশি পেয়েছে, এখানে অনুপাতে তো দেখা যাচ্ছে এই বেশি পেয়েছে, তাহলে একে কম দেওয়া হলো কেন? তার মানে এই বিবৃতি আমার কাছে মিথ্যা, সকলের কাছেই মিথ্যা, শুধু আমার কাছে নয়। তো আমাদের দুটো বিবৃতি দেখলাম, দুটো বিবৃতি আমাদের মিথ্যা। কিভাবে সত্য মিথ্যা যাচাই করব? একটু আমি দেখো ডিটেলসে একটু আলোচনা করছি, তার কারণ তোমরা এখন পরীক্ষার হলে নেই যে একদম ডাইরেক্ট আমি ওটাকেই করতে হবে, ওটা করে দিয়ে চলে আসবো। আমার অঙ্কগুলো করতে কতক্ষণ টাইম লাগবে? বড় জোর 1 মিনিট কি 2 মিনিট। তোমরা এই যে অঙ্কগুলো তোমরা বোর্ডের মধ্যে এতক্ষণ দেখলে, সেই অঙ্কগুলো আমি যেই অঙ্কগুলো করি তার MCQ 1 নাম্বারের, এটা তোমাদের যে 5 নাম্বারের অঙ্ক দিয়েছে ওটা আমার অঙ্কের 1 নাম্বারে কিন্তু গণ্য করা সম্ভব নয়, কিন্তু তোমাদেরকে এখন বোঝানোর জন্য এত ভালোভাবে একটু টাইম দিয়ে বোঝানোর আমি চেষ্টা করছি। চলো পরবর্তী ক্ষেত্রে দেখা যায় শূন্যস্থান পূরণের কিছু অঙ্ক, 3টা। অংশীদারি কারবার ক ধরনের? দেখো অংশীদারি কারবার আমরা অনেকবার পড়লাম, অনেক রকমভাবে পড়লাম। অংশীদারি কারবার অ্যাকচুয়ালি কিন্তু 2 ধরনের। প্রথম হচ্ছে কম্পাউন্ড, আর একটা হচ্ছে সিম্পল। সিম্পল অংশীদারি কারবার কেমন? সারা একটা অর্থ বিনিয়োগ করেছো, সেই অর্থ সারা বছর ধরে চলছে, তোমার অর্থ আমার অর্থ, সেই অনুপাতে যখন টাকা দেওয়া হবে নেওয়া হবে তখন সেইটা হবে, বা মূলধনটা যদি সেইভাবে ভাগ হয় সেটা হবে এক ধরনের বা সিম্পল ধরনের। এবং দ্বিতীয় ধরনের হচ্ছে আমাদের কি মিশ্র প্রকৃতির। মিশ্র মানে কি? আমি 6 মাসের জন্য দিয়েছি, তুমি 9 মাসের জন্য দিয়েছো, এইরকমই দুটাই তো কন্ডিশন আমরা এতক্ষণ দেখলাম, তাই তো? তো বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন অর্থ যেটা দেওয়া হচ্ছে সেইটাকে বলা হচ্ছে মিশ্র বা কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেস। ওকে, তো 2 ধরনের আমাদের পার্টনারশিপ বিজনেস আমরা দেখতে পেলাম। পরবর্তীতে চলে যাই অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিম্পল পার্টনারশিপ বিজনেস। সিম্পল মানে সহজ সরল, সরল পার্টনারশিপ বিজনেস বা সহজ পার্টনারশিপ বিজনেস বা সরল অংশীদারি কারবার, এটা তুমি বলবে। আচ্ছা, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে, দেখো ভিন্ন ভিন্ন সময়ের জন্য যখন আমরা অর্থ নিয়োজিত করছি সেটা আমাদের কাছে হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। ওকে, তাহলে ড্যাশ পূরণ 3টা কমপ্লিট। এরপর সংক্ষিপ্ত কোশ্চেন আসবো, আর সংক্ষিপ্ত কোশ্চেন আসার আগে আমি একটু জল খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসছি। তো চলো এরপর আমরা শুরু করব শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। 17 দাগ, 17 দাগের এক একটা আমরা অঙ্ক বই থেকেই অঙ্ক করছি, শুধুমাত্র নাম চেঞ্জ করছি, এইটুকু আমাদের মনে রাখার দরকার, কারণ এটা মনে থাকলে আমরা বুঝতে পারবো কোন অঙ্কটা কিভাবে করছি। তো প্রথম অঙ্ক কি বলা হয়েছে দেখি।
প্রথম অঙ্কে বলা হয়েছে একটি অংশীদারি ব্যবসায় তিনজন ব্যক্তির নাম। তিনজন ব্যক্তির প্রথম ব্যক্তিকে আমি ধরলাম জয়ন্ত, দ্বিতীয় ব্যক্তিকে মানিক এবং তৃতীয় ব্যক্তিকে আমি ধরলাম সুন্দরবাবু। তো জয়ন্ত, মানিক এবং সুন্দরবাবু কিছু অনুপাতে টাকা দিয়েছিলেন একটা ব্যবসায়। কেমন অনুপাতে? জয়ন্ত, মানিক, জয়ন্তের শর্ট ফর্ম জয়, সেটা তোমরা ইউটিউবে সার্চ করলেই বুঝতে পারবে। এবং তার সাথে সাথে আছে কে, আছেন একটু সম্মানীয় ব্যক্তি ইনি, সুন্দরবাবু। তো জয়ন্ত, মানিক এবং সুন্দরবাবু তিনজনে মিলে অর্থ বিনিয়োগ করেছেন। জয়ন্ত দিয়েছেন 1/6 ভাগ, মানিকবাবু দিয়েছেন 1/5 ভাগ এবং সুন্দরবাবুকে মানিক জোর করে দেওয়া করিয়েছে 1/4 ভাগ। ওকে, বছরের শেষে ব্যবসায় মোট 3,700 টাকা লাভ হয়েছে। 3,700 টাকা লাভ হয়েছে। তাহলে আমাদের মানিকবাবুর কত টাকা লাভ পাবে দেখা যাক। আচ্ছা, সমস্ত কিছু উপরে আমি যদি সবাইকে 12 দিয়ে গুণ করি, সকলকে 6 5 4 5 6 30 60, আচ্ছা সবাইকে 60 দিয়ে গুণ করো উপরের প্রত্যেকটাকে, তাহলে আমাদের অনুপাত কিন্তু সেম থাকবে। তো 60 দিয়ে গুণ করলাম, কারণ এই নিচেরগুলো আমি একটু গুণ করে দেখলাম কত, 60 দিয়ে কাটাকাটি যাবে। উপরে যদি 60 থাকে নিচে 6 থাকে তাহলে কাটাকাটি করে 10 হবে। উপরে যদি 60 থাকে নিচে যদি 5 থাকে কাটাকাটি করে 12 হবে। উপরে যদি 60 থাকে নিচে যদি 4 থাকে 4 15 60 হবে। ওকে, তাহলে 10:12:15, 15 10 25, 10 35, 2 37, তাই তো? 15 12 27, 10 37। তো টোটাল কত হচ্ছে? 37 অংশ তিনজনের মিলে। এই 37 মানে বলা হয়েছে 3,700। তো 3,700টাকে 37টা ভাগে ভাঙলে কত পড়ে থাকবে? 100 করে, প্রত্যেকটা ভাগের মান 100। সুন্দরবাবু কত? 15 ভাগ দিয়েছে, তো 15 ভাগের মান কত হবে? গুণিত 100 করো, 1500, 1,500। ওকে, ক্লিয়ার? ওকে, তো চলো দ্বিতীয় অঙ্কের দিকে যাওয়া যাক। তো সুন্দরবাবু কত দিয়েছে? 1500। দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে একটি অংশীদারি ব্যবসায় বিমল এবং কুমারের মূলধনের অনুপাত 2:3। চলো, এবং বাঘা তিনজনেরই দেওয়া আছে, দেখো না। বিমল এবং কুমারের অনুপাত 2:3, ইস্টু বাঘা কত? 0, কিছু দেয়নি তো। আর বলা হয়েছে কুমার এবং বাঘার অনুপাত 4:5। এর অনুপাত কত? 4:5, 4:5 এইরকম। তো যখন এরকম থাকবে, এই যে ফাঁকা ঘরে কি করব? এর আগের সংখ্যা বোস করাবো 4। ফাঁকা ঘরে কি করব? এর আগের সংখ্যা বোস করাবো, কত হবে? 3। ঠিক আছে, আচ্ছা 8:12:15, 8:12:15 বলা হয়েছে তিনজনের মূলধনের অনুপাত কত? দেখো, তিনজনের মূলধনের অনুপাত কত হচ্ছে? 8:12:15 গুণ হচ্ছে আর কি, গুণ হচ্ছে। আচ্ছা, আমরা যখন অনুপাত করব তখন আমরা দেখতে পাবো এরকম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিছু রুলস, যেগুলো দুটো অনুপাত দেওয়া থাকবে উপরে, আবার পরবর্তী দুটো অনুপাত দেওয়া থাকবে। তখন আমাদেরকে কি করতে হবে? একটা খুব শর্ট সেটা হচ্ছে, আমরা যে ফাঁকা ঘরটা দেখতে পাবো সেটা আগের সংখ্যাটাকে আমরা বোস করিয়ে দেবো, তাই তো? আবার এই ফাঁকা ঘরটা দেখতে পাবো, এটা আগের সংখ্যাটাকে আমরা বোস করিয়ে দেবো। তো এইভাবে আমরা এটা করতে পারবো, এটা মনে রাখো। অনুপাতে আমরা কাজে লাগাবো এটা। আচ্ছা চলো, 3 নম্বর বলছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে 1500 টাকা। এটা দুয়েরটা, হ্যাঁ। চলো,
তিনেরটা দেখো, তিনের বলা হয়েছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে 1500 টাকা, 1500 টাকা লাভ হয়েছে, দুজন ব্যবসা করতে গেছে। আচ্ছা, একজনের মূলধন বলেছে 6000 টাকা, নাকি? একজনের মূলধন 6000 টাকা, তার লাভ হয়েছে কত? লাভ হয়েছে 900 টাকা, তার লাভ হয়েছে 900 টাকা। আর হচ্ছে মূলধন কত? আচ্ছা, এর যদি দেখো কি বলা হয়েছে, এটা হচ্ছে তার মূলধন, মানে হচ্ছে এর ইনভেস্টমেন্ট। এ এবং বি দুই ব্যক্তি কাজ করতে গেছে, এ ব্যক্তি ইনভেস্টমেন্ট এত, বি ব্যক্তির ইনভেস্টমেন্ট কত জানা নেই। টোটাল আমার 1500 টাকা লাভ হয়েছে, 1500 টাকা লাভ হয়েছে, এটা প্রফিট। প্রফিট, টোটাল প্রফিট 1500-র মধ্যে এ পেয়ে গেছে 900 টাকা প্রফিট। তো প্রফিট যদি এ 900 পায়, বাকি 1500-র ভিতরে যদি 900 চলে যায়, আমার কত থাকবে? 600 থাকে, তাই তো? সেই 600 টাকা পাবে বি, তাহলে সেই 600 টাকা পাবে বি। আর এই অনুপাতেই এরা টাকা দিয়েছে, তো 0 0 কাটো, 3 3 9, 3 2 6, 3:2। এর যে অনুপাত আর এর অনুপাত সেম হবে, 3:2। 3 ভাগ মানে যদি আমার 6000 হয়, মানে 1 ভাগ মানে কত হবে? আচ্ছা, 3 ভাগ দিয়ে 6000 যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 2 6, 0 0 0, 2000। তাহলে 2 ভাগকে আমি যদি 2000 দিয়ে গুণ করি, তাহলে এর অর্থ পাওয়া যাবে, মানে কত হবে? 4000। তো 4000 টাকা এ দিয়েছে এবং 6000 টাকা এ দিয়েছে। ওকে, 4 নম্বরের দেখো, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। বাহ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ইজি অঙ্ক। এই ইম্পর্টেন্ট আমি একটু ব্যঙ্গ করেই বললাম, সেই রকম কিছু অঙ্ক না, ইজি অঙ্ক একদম। দেখো 4টা দেখো কি বলা হয়েছে, 3:8:5 অনুপাতে টাকা ভাগ হয়েছে, এ বি এবং সি। ধরো 3 জন 3:8:5 অনুপাতে টাকা ভাগ করেছে, এবং বলা হয়েছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের 60 টাকা কম। ব্যবসায় মোট কত টাকা লাভ হলো? আচ্ছা, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে কত ভাগ কম? দেখো তো, 2 ভাগ কম। এই 2 ভাগ মানেই বলা হয়েছে 60 টাকা, তাহলে 1 ভাগ মানে কত বাবা? 30 টাকা। তাহলে 1 ভাগ মানে যদি 30 টাকা হয়, টোটাল সম্পূর্ণ 3 + 8 + 5 এই ভাগে আমরা টাকা বিনিয়োগ করেছি, কত হয়? 11 5 বলো 16, 16। তাহলে 1 ভাগের মান যদি 30 হয়, 16 ভাগের মান কত হয়? সরি, 480। 16 ভাগের মান কত হবে? 480 টাকা। 1 ভাগের মান যদি 30 টাকা হয়, তাহলে এই যে টোটাল আমি 16 ভাগ বিনিয়োগ করেছিলাম, এর এবং এর যোগ করে 16 ভাগ দিয়ে, মানে 16 ভাগ অনুপাতে যে টাকাটা হবে সেটা কত হবে? 480 টাকা। কত টাকা লাভ হয়েছে? 480 টাকা লাভ হয়েছে, সেটাই ভাঙবো। চলো পরবর্তী অঙ্কের দিকে যাওয়া যাক। 5এরটা, পাঁচের দাগ। 5এর দাগে বলা হয়েছে জয়ন্ত মানিক এবং সেই অন্য একজনকে দি, জয়ন্ত মানিক এবং শ্রেয়া তিনজন আছেন। 3 জন হচ্ছে মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেছেন। বছরের শেষে জয়ন্ত মানিক এবং শ্রেয়া যথাক্রমে 800, 1000, 1200 টাকা করে পেয়েছেন লাভ। এদের লাভ হয়, তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে? 15,000 টাকা টোটাল।
15,000 টাকা 3 জনে বিনিয়োগ করেছে। বাহ, বিরাট ব্যবসা করছে। তো জয়ন্ত পেয়েছে কত? 800 টাকা। এ পেয়েছে কত? মানিকবাবু কত পেয়েছেন? 1000 টাকা। এবং শ্রেয়া ম্যাডাম পেয়েছেন 1200 টাকা। তো এদের যদি অনুপাত আমরা বের করি, কি থাকবে? 2 4 8, 2 5 10, 2 6 12, 4:5:6 এই অনুপাতে। তাহলে টোটাল যে অনুপাতটা হবে 4 + 5 + 6, তাহলে কত হবে? 5 4 9, 9 6 15। এই 15 ভাগ টাকা টোটাল তারা বিনিয়োগ করেছিল। এই অনুপাতে, যে অনুপাতে তারা টাকাটা পেয়েছে, সেই অনুপাতে তাদেরকে বিনিয়োগ করতে হয়েছে, তবে তো পেয়েছে। তো বিনিয়োগের অর্থ এবং বিনিয়োগের যে অনুপাত আর প্রফিটের যে অনুপাত, সেই দুটো অনুপাত সেম হবে। চলো দেখা যাক। তো দুটো অনুপাত যখন সেম হয়, তাহলে এরা অর্থ যে প্রদান করেছে তারও অনুপাত 4:5:6, তবেই সেই অনুপাতে 800, 1000, 1200 টাকা করে পেয়েছে। তো টোটাল এরা দিয়েছিল কত? 15 ইউনিট বা 15 একক বা 15 ভাগ। 15 ভাগের মান বলা হয়েছে 15,000। তো এক ভাগের মান কত হবে? 1000। কি বলা হয়েছে? জয়ন্তবাবু কত টাকা নিয়োগ করেন? জয়ন্তবাবু নিয়োগ করেন 4 ভাগ। 4 ভাগ মানে কত? 4000। ওকে, এই 5 ভাগ মানে কত? দেখো 5000 বিনিয়োগ করে। আর 6 ভাগ মানে 6000। যোগ করো, 15,000 হবে। 6 4 10 5 15,000 টাকা বিনিয়োগ করেছে। ওকে, তাহলে কে কত বিনিয়োগ করেছে পেয়ে গেলে। তো এইটা আমাদের অ্যান্সার হবে। জয়ন্তবাবু 4000 টাকা বিনিয়োগ করেছিলেন। এরপরে কেউ যদি বলো যে কোথা থেকে অঙ্ক করাচ্ছে, কিছু বুঝতে পারছি না, মেরে একদম পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজিয়ে দেবো। অঙ্ক বই থেকে হচ্ছে, শুধুমাত্র নাম চেঞ্জ করা হচ্ছে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্ষেত্রে এই চ্যাপ্টার আজকেই শেষ, এখানেই শেষ। এর পরবর্তীকাল আর আমি পার্টনারশিপ বিজনেস সম্বন্ধে কোনো কোশ্চেন, কোনো কথা শুনতে চাই না। যথেষ্ট হয়েছে। 2বার থিওরি বোঝানো হয়েছে, 2বার ক্লাস হয়েছে, এবং ক্লাস খুব ভালোভাবে হয়েছে। যদি এরপর কোনো অঙ্ক এর মধ্যে বুঝতে অসুবিধা হয়, সেটা তুমি বলতে পারো, আমি আবার বুঝিয়ে দেবো। বাট তুমি যদি বলো যে আবার প্রথম থেকে সমস্ত কিছু বুঝান, আবার যদি বলো যে আরও অঙ্ক চাই এই চ্যাপ্টারের, তাহলে ভাই সমস্যা আছে। এই চ্যাপ্টার এখান পর্যন্তই শেষ। এর বাইরে আশা করছি কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নেই। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। গুড নাইট এভরিওয়ান, বাই। পরবর্তী দিন আমরা আবার নতুন চ্যাপ্টারের সাথে, আবার নতুন উদ্যমের সাথে সকলের একসাথে হাজির হব। আর আমরা এক এক করে ধাপে ধাপে 5 নম্বর যেটা আমাদের পাটিগণিতের পাওয়ার জন্য আমরা যেটা লড়াই করে চলেছি, সেই লড়াই আমরা সফল হব। তো গুড নাইট এভরিওয়ান, গুড বাই, এবং সবাই টেক কেয়ার।